আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প ভুল। লিখেছেন ফিল্ডেন হিউজেস, অনুবাদ করেছেন সৌরেন দত্ত। আমি তখন অ্যাপলসে প্রাইভেট সেন্ট্রাল হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। সেই সময় সেখানে বহুদিনের পুরনো একজন রোগী ছিল। সে সবারই খুবই পরিচিত। খুবই শান্ত প্রকৃতির মানুষ এবং ডাক্তার বা নার্সদের এত কম কষ্ট দিত সে, তাদের মতে তার মতো অমন ভালো রোগী যেন আর হয় না। হাসপাতালের রেকর্ড থেকে জানা যায় তার অনুরোধে, তার নিজের খরচায় তার কোনো নিকট আত্মীয় কিংবা বন্ধু বান্ধব ছিল না। কেউ কখনো হাসপাতালে তাকে দেখতে আসেনি কিংবা তার সম্পর্কে আগ্রহ পর্যন্ত কেউ দেখাতে আসেনি। তার বন্ধু বা হিতাকাঙ্ক্ষী বলতে ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট, সাইকোলজিস্ট, সে ছিল তাদের কাছে চিকিৎসা শাস্ত্রে এক বিরাট বিস্ময়। আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার আগে সে ছিল অতি দুর্বোধ্য অজ্ঞাত এক ব্যক্তি। থাকতো ওয়েস্ট কান্ট্রি ভিলেজে। কয়েকজন যাজক পল্লী অধিবাসী ছাড়া কেউ তাকে চিনত না। কে সে, কি তার পরিচয়, এসব না জানলেও আমাদের কাছে আসার পর থেকে চিকিৎসা জগতে খুবই বিখ্যাত এবং বিস্ময়কর হয়ে ওঠে সে। তার ক্ষেত্রে অতি সহজ ব্যাপারটা হলো তার চোখে ঘুম কখনোই আসতো না। প্রতিদিন রাত্রে তার কাজ হলো বেশ কিছুক্ষণ ধরে বই পড়া। তারপর সে তার ঘরের আলো নিভিয়ে বিছানায় আশ্রয় নিতে যায়, যা খুবই স্বাভাবিক। চোখ দুটোও বন্ধ করে, যেন তার নিদ্রা যাপনের প্রবল ইচ্ছে। চোখের পাতাগুলো তার অজান্তে কোনো এক সময়ে এক হয়ে যায়, যেন সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু তা হলে কি, সেটা নামেই শুতে যাওয়া। চোখ বন্ধ করে পড়ে থাকা মাত্র, মিনিট পাঁচেকের জন্য। তারপরে চোখ মেলে এমনই অলস ভঙ্গিমায় সে তাকায় যেন ঘন্টার পর ঘন্টা ধরে ঘুমিয়েছিল। তার কিছু পরে ফিরে আবার ঘুমোতে যাওয়ার কথা একেবারে বাতিল করে দেয় এবং তখন সে রাতটা দিন হিসেবে গ্রহণ করে। সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন, তখন সেই রাতটা তার কাছে হয়ে ওঠে দিনের মতো। পূর্ণিমার চাঁদটাকে সে মনে করে দিনের সূর্য। বিচিত্র মানুষ, বিচিত্র তার খেয়াল। তবে তার এই বিচিত্র খেয়ালের কারণস্বরূপ তার 24 ঘন্টা জাগরণের বিরোধিতা করার কোনো চেষ্টাই করা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। বরং তার অনুরোধে তার জন্য একটা শয্যাবিহীন ঘরের ব্যবস্থা করা হয়। সাধারণত সারাটা রাত সে জেগে কাটায় বই পড়ে এবং লিখে। তবে সে তার লেখার বিষয়বস্তু কাউকে দেখাতো না। আকস্মিকভাবে রাতে কখনো কখনো হাসপাতাল থেকে পালিয়ে যেত। সেই সময় তাকে খুব চঞ্চল দেখাতো। আর তার সেই পলায়ন সর্বদা বছরের একটা নির্দিষ্ট সময়ে, অক্টোবরের মাঝামাঝি ঘটত এবং সবসময় তাকে একই জায়গায় উপস্থিত থাকতে দেখা যেত, অ্যাপেলস্টে গ্রামের চার্চইয়ার্ডে। এই ঘটনা থেকে বোঝা যায় তার মনের সঙ্গে তার আগের পেশার একটা যোগসূত্র থেকে থাকবে। যাই হোক, আমাদের সেই অনুমান পানির মতো স্বচ্ছ ও পরিষ্কার হয়ে গেল তার মৃত্যুতে। তার এই অসময়ে মৃত্যুটা পুরোপুরি অনিদ্রা ও ক্রমাগত রাত্রি জাগরণের পরিণাম। কেসটা ডাক্তারদের মতো আমাদের কাছেও যথেষ্ট কৌতূহলের খোরাক যোগায়। এ ব্যাপারে অবশ্যম্ভাবী কারণ হলো তার শরীরের দ্রুত শিথিল হয়ে পড়া, যদিও সে ছিল অত্যন্ত শক্তিশালী পুরুষ। এরকম শক্তিশালী লোককে আমার পাড়ার বাসিন্দা হিসেবে পেলে আমি সব সময় আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। আমি এখন ভেবে অবাক হচ্ছি, এই লোকটা যখন ভয়ঙ্কর উত্তেজিত হয়ে উঠত, তখন তার নার্স কিংবা বয়রা তাকে কিভাবে সামলাতো। কিন্তু সেই রকম বিপজ্জনক সে কখনোই হয়ে ওঠেনি। মাত্র 40 বছর বয়সে সে মারা যাওয়াতে আমরা খুবই দুঃখ পেলাম। তার মৃতদেহ সরানোর পর আমার অফিসে তার যেসব জিনিসপত্র আনা হয়েছিল তার মধ্যে একটা বড় আকারের খাম ছিল, আর সেই খামের মধ্যে ছিল অনেকগুলো কাগজের শিট। প্রাপক হিসেবে আমার নাম লেখা ছিল সেই খামে। খামের উপর বড় বড় অক্ষরে লেখা ছিল, আমার মৃত্যুর আগে খামটা যেন খোলা না হয়।
কিন্তু আমার তখন প্রচণ্ড কৌতূহল, তাই মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাছাড়া আমার মৃত্যুর পর যদি আমার খামটা খোলাই হয়, তাহলে জীবিত অবস্থায় আমি কিছুই জানতে পারছি না কি লেখা আছে ওই খামটার মধ্যে। অতএব কৌতূহল আমার সেই থেকেই যাচ্ছে। না, আমি তা চাই না। তাই আমি খামটা খুলেই ফেললাম শেষ পর্যন্ত। তারপর খামের ভেতর থেকে কাগজের শিটগুলো বার করে পড়তে শুরু করলাম। আর তার সেই লিখিত বক্তব্য হলো এই রকম: আমি যখন স্মেরিটন গ্রামের সেন্ট অলিফা চার্চের পল্লীযাজক ছিলাম, তখন আমি যথেষ্ট সুখে ছিলাম। হয়তো আমি সর্বতোভাবেই সুখী ছিলাম, কিন্তু না, এ কথা আমি জোর গলায় কখনো বলতে পারি না, স্রেফ একটা লোকের জন্য। হ্যাঁ, সেই গ্রামের একটা লোকের জন্য। সেই লোক আমার প্রহরী, অ্যাডমিরাল স্যার অ্যান্থনি ভিলাপার্ট। এ যেন সেই সব অদ্ভুত ও সম্পূর্ণ অস্বাভাবিক ঘটনাগুলোরই একটা। অকারণে আমরা পরস্পরকে ঘৃণা করতাম, যার কারণ আমরা কেউই ব্যাখ্যা করতে পারিনি। তার উপস্থিতি আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। তাকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে উঠত। লোকটা ছিল রোগাটে, সাদা গোঁফ, মুখ ভর্তি দাড়ি। আমি তাকে আড়ালে সম্বোধন করতাম সাদা ছাগল বলে, কারণ তার মুখটা ছিল পাংশুটে, চোখ দুটো নীল আকাশের মতো। তার কণ্ঠস্বর অস্বাভাবিক, সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা, জানোয়ারের মতো, অনেকটা ভেড়ার মতো। কি অদ্ভুত লাগতো তার কণ্ঠস্বর আমার কাছে। খুঁটিনাটি ব্যাপারে আমাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত এবং মতের অমিল হতো। আর আমি এও লক্ষ্য করেছি, আমার আড়ালে আমার নিন্দে করা, আমার নামে কুৎসা রটনা করার অভ্যেস তার ছিল। উদ্দেশ্য আমার বিরুদ্ধে জনগণের মন বিষিয়ে তোলা, বিশেষ করে নবাগতদের মন। তাই সেই সাদা ছাগলের প্রতি আমার যত সব রাগ, ঘৃণা, ক্রোধ আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল। আমি তখন তাকে পরিহার করার কথা ভাবতে থাকি। কখনো যদি বা নীরবে আমার পড়াশোনার সময় তার মুখ আমার চোখের সামনে ভেসে উঠত, আমি করতাম কি, আমি তখন আমার চোখ দুটো বন্ধ করে ফেলতাম, যাতে করে আমার মনের দুয়ারে তার অনুপ্রবেশ না ঘটে। চার্চে যদি বা কখনো তার সাহায্যের প্রয়োজন হতো, নিতাম, তবে তার দিকে না তাকিয়েই। সে আমার মন এমনই ভয়ে, আতঙ্কে আর ঘৃণায় আচ্ছন্ন করে রেখেছিল যে তার সেই নীল চোখের ক্রূর দৃষ্টি দেখে আমার কেবলই মনে হতো শয়তানিতে তার জুড়ি কেউ নেই, আর সুযোগ পেলেই সে আমার ক্ষতি করতে কসুর করবে না। একটা মারাত্মক পাপ করার দায়ে আমি দোষী হয়ে পড়ি। নিজেকে অপরাধী বলে আমার মনে হয়, এই ভেবে যে আমি আমার ধর্মশাস্ত্রের কয়েকটি অনুচ্ছেদ খুব কমই পড়তে পারি। তখন আমার কেবলই মনে হতো আমি অপরাধী, আর তারপর আমি অনুমান করে নিতে পারতাম যে আমার অন্তরের লিখন পড়তে যেন পারছে, আর তার পাতলা রোগাটে মুখে সেই তিক্ত হাসি আমি অনুভব করতাম। সে যখন আমার দিকে তাকাতো, তখন আমার মনে হতো সে যেন আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছে। একদিন হলো কি, পল্লীযাজকের বাসভবনে একটা বার্তা এলো যে সে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমার অনেক দিনের সেই ভয়ঙ্কর ইচ্ছেটা তখন অদম্য, কিছুতেই প্রশমিত করতে পারছিলাম না। যাই হোক, আমি তার বাড়িতে গেলাম, কিন্তু ঈশ্বরের দয়ায় আমি তার শয্যার পাশে গিয়ে দাঁড়াবার আগেই সে নিঃশ্বাস ত্যাগ করে। সমস্ত ব্যাপারটা তখন আমার কাছে যেন একটা ভয়ঙ্কর আতঙ্ক। মনে হলো তার অতৃপ্ত আত্মা বুঝি এবার আমার রক্ত শুষে খাবে। তা ভেবেও আমি তখন খুব খুশি হলাম। এর আগে অত খুশি আমি কখনো হইনি। অন্ত্যেষ্টিক্রিয়ার দিন এসে যায়। গির্জার গেটের কাছে শোক শোভাযাত্রার সঙ্গে মিলিত হলাম। চার্চের দরজার কাছেই তার কফিনটা রাখা ছিল। কফিনের দিকে যেতে গিয়ে টোকা মারার শব্দ শুনতে পেলাম। শব্দটা কফিনের ভেতর থেকে আসছে বলে মনে হতেই আমার গায়ের সব রক্ত যেন হিম হয়ে গেল নিমেষে। তবে ধারণাটা মন থেকে বাতিল করে দিয়ে আমি আবার এগিয়ে যেতে থাকলাম। না না, তা হতে পারে না, ও সব শব্দ টব্দ প্রতিফলন হতে পারে। আনুষ্ঠানিকভাবে আমরা এগোতে থাকলাম, আর তখনই আবার একটা ক্ষীণ শব্দ শুনতে পেলাম, টোকা মারার শব্দ, টক টক। তারপর আবার
এবার 3 বার টক 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 শব্দটার ব্যাপারে এবার আর কোনো সন্দেহ রইল না। সব বাহকদের প্রতিক্রিয়া জানবার জন্য আমি অপেক্ষা করে রইলাম। আমার মতো তারাও নিশ্চয়ই সেই ভয়ঙ্কর শব্দটা শুনে থাকবে। তাদের মধ্যে একজন চিৎকার করে উঠবে। তারা তখন কফিনটা মাটিতে নামিয়ে রাখবে। চার্চের কফিনটা তারা খুলবে। আর একবার সেই শব্দটা শোনা ছাড়া অন্য আর কিছুই ঘটবে না। আমার তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। আমার পা দুটো যেন অবশ হয়ে আসছিল। বেশ বুঝতে পারছি যে কোনো মুহূর্তে আমার পা দুটো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। সেই ভয়ঙ্কর সত্যটা প্রকাশ পেল অবশেষে। আর সেই সত্যটা হলো, সে মরেনি। তার আবার পৃথিবীতে ফিরে আসার প্রচণ্ড আকুতি আমি শুনতে পাই সেই শব্দটার মাধ্যমে। আমার তখনকার মানসিক অবস্থা, মনের ভেতরে প্রচণ্ড আলোড়নের কথা আমি ব্যাখ্যা করে বলতে পারবো না। সেই ভয়ঙ্কর অনুভূতি, চেতনা আমাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। তার কফিনের মধ্যে সে যেন আমাকে আহ্বান করছিল। আমি জানি একবার তার কফিনে প্রবেশ করলে সে আর আমাকে বেরোতে দেবে না। সে তার অপার্থিব শক্তির বলে আমাকে আবদ্ধ করে রাখবে সেখানে। কথাটা মনে পড়তেই একটা ভয়ঙ্কর ভাবনা আগুনের শিখার মতো দাউ দাউ করে জ্বলে উঠল আমার মনে। মনে হলো সেই আগুন সে জ্বালিয়ে দিয়ে প্রতিশোধ নিতে চাইছে আমার বিরুদ্ধে। আমার কৃতকর্মের প্রতিশোধ নিতে চাইছে সে। আমার অপরাধটা, আমি একজন খুনি। আমি এখন ধরাছোঁয়ার বাইরে। পুলিশ ঘুণাক্ষরেও জানতে পারবে না আমি খুনি। আর কাকেই বা করেছি? হ্যাঁ, আমার চিন্তাই, আমার প্রতিটি ভাবনার মুহূর্তে আমি তাকে হত্যা করে গেছি, প্রতিনিয়ত তারই অজান্তে, তার অজ্ঞতার সুযোগ নিয়ে। আমার সেই ভয়ঙ্কর নীরবতা ভঙ্গ করে কখন আমি সরব হয়ে উঠি, কখন আমি তাকে অভিযোগে জর্জরিত করি। তার জন্য অপেক্ষা করে থাকতো সে। আবার এও বলা যেতে পারে যে আমার ওপর তার বেঁচে থাকা বা না থাকাটা নির্ভর করছিল সেই ভয়ঙ্কর সত্যটা তখন জেনে গিয়েছিল সে। যে ক্ষতি সে আমার করেছিল, আমার নামে যে অকথ্য ভাষায় প্রচার চালিয়েছিল, সে সবই এখন আমার ঠোঁটের ডগায়, আমার প্রকাশের অপেক্ষায়, যা আমি কখনো প্রকাশ করতে পারবো না। আমি যেন তাকে সেখানে শুয়ে থাকতে দেখলাম। তার ফ্যাকাশে পাণ্ডুর চোখ দুটো ভয়ে আতঙ্কে বিস্ফারিত। তার দৃষ্টিতে করুণ আকুতি। সে চাইছে আমি যেন তাকে দয়া প্রদর্শন করি, তাকে ক্ষমা করি। কফিনের ঢাকনা যেন কাঁচের, সেই স্বচ্ছ কাঁচের আড়াল থেকে আমি তাকে দেখেছি। আর আমার বহুদিনের পুঞ্জীভূত ঘৃণা আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল তার মূল আবেদন আমি যেন নাকচ করে দেই। আর আমি তাই করেছিলাম। তার সব আবেদন মিনতি আমি প্রত্যাখ্যান করে দিয়েছিলাম, এই বলে যে সে তার মৃত্যুর জন্য নিজেই দোষী। তার কৃতকর্মই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। অসময়ে তাকে এক অন্ধকার জগতে প্রবেশ করতে হয়েছিল, যেখানে উপস্থিত থেকে সেই টোকা মারার শব্দ শুনতে না পেয়ে থাকে, তাহলে ধরে নেওয়া যায় সে আমার শুধু কল্পনা মাত্র। শান্ত ও নিরুত্তাপ মন নিয়ে আমি আমার কর্তব্য করে গেলাম। তারপর তাকে কবরে নামাতে দেখলাম। স্যাঁতসেঁতে ঠান্ডা অপরাহ্নে একটা নিস্তব্ধতা বিরাজ করছিল আমাদের চারপাশে। একটু একটু করে মৃত্যুর স্বরূপ নেমে আসছিল, অস্পষ্ট হেমন্তের কুয়াশার মতো। একটু পরেই গুঁড়ো গুঁড়ো মাটি ফেলা হলো তার কবরের ওপর, যেমন তার ভেতর থেকে টোকা মারার শব্দে সাড়া দেওয়ার জন্য তার বাইরের দরজায় আমরা নক করছিলাম। সম্ভবত শব্দটা শুনতে পাচ্ছিল সে, আর তারপর আবার আমি সেই শব্দটা শুনতে পেলাম। তবে শব্দটা আগের থেকেও আরো বেশি ক্ষীণ, এবং কবরে মাটি ফেলার শব্দে সেই ক্ষীণ শব্দটা চাপা পড়ে যায়। আমি তখন ঘুরে দাঁড়ালাম এবং কবরের পাশে সমবেত শোক মিছিল থেকে বেরিয়ে এলাম। আমার স্টাডি রুমে ফায়ার প্লেসের সামনে এসে যখন বসলাম, তখন শেষ অপরাহ্নের আলোটা মিলিয়ে গেল এবং রাতের অন্ধকার নেমে আসতে শুরু করলো। জানালাগুলোর ওপর থেকে পর্দা টেনে দিলাম। তারপর অন্ধকারে আচ্ছন্ন চার্চ ইয়ার্ডের দিকে তাকালাম। এমন সময় মনে হলো আমার চিন্তা হোঁচট খেল। আমি তখন জাগ্রত,
কিন্তু অনড়। চা পান করে বেশ কয়েকটা চিঠি লিখলাম। মনে হলো আমি নই, অন্য কেউ তখন আমার ওপর ভর করে থাকবে। আর মনে হলো যেন একটা স্প্রিং আমার দেহের ভেতরে শক্ত করে পাক খেয়ে আছে। রাত তখন 10টা। আমি যখন শোয়ার ব্যবস্থা করছি তখন পল্লী যাজকের গ্রামটা নিস্তব্ধ হয়ে গেছে। আমার হাউসকিপার বেরিয়ে গিয়েছিল তখন। দরজা বন্ধ করে ওপর তলায় চলে এলাম। 10:30 পর্যন্ত লিখলাম, আর তারপর ঘুমের কোলে ঢলে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার কবজি ঘড়ির দিকে তাকালাম। 11:10। আমি তখন পুরোপুরি চাঙা হয়ে উঠেছি, আর তখন জেনে গেছি যে আমার চোখে ঘুম আসবে না। আমার শরীরের ভেতরে ঘুমাবার আগে স্প্রিংয়ের মতো যে মোচড় দিচ্ছিল সেটা এখন আর নেই। অন্ধকারে শোয়ার ভান করে পড়ে রইলাম, যেন আমি তখন জেগে কিছু কিংবা কারোর জন্য অপেক্ষা করছি। অদূরে চার্চের পেটা ঘড়িতে ঢং ঢং করে শব্দ হলো। শব্দটা যেন আমাকে হুকুম করলো। আমি জানি এখন আমাকে কি করতে হবে। অবশ্যই সত্য কি আমাকে জানতে হবে। এ কাজে আমাকে সাহায্য করার কেউ নেই। পিছনের দরজা খোলা রেখেই আমি নিচে নেমে এলাম এবং বাইরে স্যাঁতসেঁতে হাওয়ায় বেরিয়ে পড়লাম। কালো পিচের মতো নিস্তব্ধ রাত্রি। তারপর আমি কুঁড়ে ঘরের সামনে গিয়ে হাজির হলাম। সেই সময় গির্জার কবর খননকারী কর্মচারী তার যন্ত্রপাতি রাখছিল সেখানে। আমি তার লণ্ঠনটা জ্বালিয়ে দিলাম আর তার শাবলটা সঙ্গে নিয়ে গাছের নিচে সদ্য মাটি ফেলা সেই কবরটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি তখন পুরোপুরি যুবক এবং অস্বাভাবিক শক্তিশালী ছিলাম। আর তখন আমার সামনে সারাটা রাত্রি পড়েছিল। সেই কালো পিচের মতো অন্ধকার চার্চইয়ার্ডে কখনো কখনো গাছের শাখা ঝরে পানি পড়ার টপ টপ শব্দ ভেসে আসছিল। আকাশ কালো করে থাকার দরুন চার্চের পুরো অংশটা দেখতে পাচ্ছিলাম না। মাটির ওপর ল্যাম্পটা রেখে আমার গা থেকে কোটটা খুলে ফেললাম। তারপর সাদা ছাগলটা যেখানে শুয়েছিল সেই কবরের মাটি খুঁড়তে শুরু করলাম। আমার বাকি জীবনটা শান্তিতে কাটানোর জন্য আমি তখন জানবার জন্য ভয়ঙ্কর উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। জানতে চাইছিলাম সত্যি সত্যি কফিনের ভেতর থেকে সেই শব্দটা আসছিল কিনা, নাকি আমি ভুল করেছি শুনতে। আবার শেষোক্ত অনুমানটা যদি সঠিক হয় তাহলে তখন আমার ভুল সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাকে খুঁজে বার করতেই হবে এবং তারপর তাকে যথাস্থানে রেখে দিতে হবে। এমনকি ঘন অন্ধকার চার্চইয়ার্ডে দুজন শত্রু মুখোমুখি হলে তাদের মনের অবস্থা কী রকম হয় জানতে হবে আমাকে। একজনের দেহ সবাচ্ছাদনে ঢাকা আর একজনের পরনে কবর খননের পোশাক। সেই প্রচণ্ড শীতের রাতেও আমার দেহ থেকে ঘাম ঝরছিল, তাই গা থেকে শার্ট আর গরম পোশাক খুলে ফেললাম। এদিকে চার্চের ঘড়ির ঘণ্টা বাজতে থাকে। এক একটা সময় ঘোষণার শব্দ আমার বুকে এসে বিঁধতে থাকে। মনে হয় শব্দটা যেন আমার সেই ভয়ঙ্কর কাজের সাক্ষী হয়ে থাকছে। আমি তখন জোর কদমে মাটি খননের কাজ চালিয়ে যাচ্ছি। কবরের দুপাশে প্রচুর মাটির স্তূপ তৈরি হতে থাকে। এক সময় কবরের নিচে আমি যেন ডুবে যেতে থাকি ধীরে ধীরে। অবশেষে আমার হাতের কোদালটা কফিনের ঢাকনায় স্পর্শ করল। যতটা সম্ভব মাটি পরিষ্কার করে কবরের পাশে গিয়ে দাঁড়ালাম ঢাকনাটা খোলবার জন্য। একা কফিনটা মাটির ওপর তোলাটা যে অসম্ভব ব্যাপার বুঝতে পারিনি আমি। বুঝতে পারিনি কফিনের ঢাকনা খোলাটা কি শক্ত ব্যাপার। যেভাবেই হোক কোদালের খোঁচাই ঢাকনাটা জোর করে তো খুললাম। লণ্ঠনের আলোয় কফিনের ভেতরটা দেখবার চেষ্টা করলাম। আমার চোখের সামনে তখন ভেসে উঠেছিল আমার সেই শত্রুর মুখটা, যাকে আমি ঘৃণা করে এসেছি একদিন। লণ্ঠনের ক্ষীণ আলো পড়েছিল তার মুখের ওপর। একটা ভয়ঙ্কর অনুভূতি আমার সারা দেহে আলোড়ন তুলেছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম মৃত্যু জিনিসটা কি অন্ধকারাচ্ছন্ন, একটা অদ্ভুত নিস্তব্ধতার বাহক,
রহস্যময়, হ্যাঁ, কিন্তু কার্যত মৃত্যুর ভয় বোকামো ছাড়া আর কিছু নয়। এর ফলে আমি তখন শব্দ করে হাসতে শুরু করলাম। হাসির দমকে তখন আমার শরীরটা কেঁপে কেঁপে উঠতে থাকলো। তার উপস্থিতিতে আমি কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। আমি কবরের ওপর উঠে এলাম এবং কবরের ভেতরে নতুন করে মাটি ফেলতে থাকলাম দ্রুত হাতে। এর আগে কোনোদিন আমি এত কঠিন আর তাড়াতাড়ি কোনো কাজ সম্পন্ন করিনি। আমার কাজের মধ্যে যেন মৃত্যুর ছন্দ পড়েছিল। সেই ছন্দের তালে তালে কবরে মাটি ভর্তি করতে থাকি। শত্রুকে আমার চোখের আড়াল করতে হবে। আর সব সময় আমি হাসি ঠাট্টায় মশগুল থাকতাম। এবারেও তাই করলাম। আমি নিজের চোখে দেখেছি সাদা ছাগল মৃত, কিন্তু সেটা তার পাশেই পড়েছিল। ধন্যবাদ।